তড়িৎ প্রকৌশলের প্রাথমিক ধারণার তৃতীয় সেশনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয়। তো এখানে চিত্রে দেখতে পাচ্ছেন যে ভোল্টের পুশ থেকে অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওম তাকে এই দড়িটা দিয়ে আম, আটকে রাখার চেষ্টা করছে। অর্থাৎ ওম এখানে অ্যাম্পিয়ারের প্রবাহে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং ভোল্টেজ হচ্ছে আমাদের প্রধান শক্তি সঞ্চালক হিসেবে কাজ করছে। তো মূল নীতিটা মোটামুটি এরকমই। তো আমরা ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং রেজিস্টর নিয়ে কথা বলার পরে তাহলে এখন আজকে যেটা করব তা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের প্রধান আর যে দুইটি উপকরণ আছে অর্থাৎ ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর তাদের নিয়ে একটু আলোচনা করব। ক্যাপাসিটর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট যেটাকে শক্তি সঞ্চয় করতে ব্যবহার করা হয়। তো ক্যাপাসিটরের মধ্যে শক্তি সঞ্চয় করা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে, এবং যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করে, এবং যখন ক্যাপাসিটর এর ভোল্টেজ ভোল্টেজ উৎস যেখান থেকে ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে সেই সোর্সের সমান হয়, তখন ক্যাপাসিটর চার্জ হওয়া বন্ধ করে দেয়। তো ক্যাপাসিটরের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এ হঠাৎ ভোল্টেজের কোনো পরিবর্তনে বাধা দেয়। তাই যদি হঠাৎ করে ভোল্টেজ স্পাইক করে তাহলে ক্যাপাসিটর সেটাকে কন্ট্রোল করতে পারে। হঠাৎ করে ভোল্টেজকে অনেক উঁচুতে অনেক ভোল্টেজের পরিমাণকে অনেক উপরে উঠতে দিবে না সে। তো ক্যাপাসিটর গঠন নিয়ে কথা বলতে হলে সাধারণত ক্যাপাসিটরকে তৈরি করা হয় দুইটি পরিবাহককে একটি বিদ্যুৎ অপরিবাহী দিয়ে আলাদা করে। এখানে চিত্রে দেখতে পাচ্ছেন যে একটা পরিবাহী পদার্থ বাম দিকে এবং একটা পরিবাহী পদার্থ ডান দিকে, এবং এদেরকে আলাদা করা হয়েছে মাঝখানে এই একটা অপরিবাহী দিয়ে। তো এই অপরিবাহীকে বলা হয় ডাইইলেকট্রিক। তো যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন এই ডাইইলেকট্রিকের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো আমরা এই ব্যাপারে খুব বিস্তারিত আলোচনা যাব না, যেহেতু এটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তাই আমরা আপাতত এটুকুই জানি যে আমাদের দুইটা পরিবাহীকে একটা ডাইইলেকট্রিক দিয়ে আলাদা করা হয়েছে। ডাইইলেকট্রিক হচ্ছে অপরিবাহী, এবং ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে যখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তখন এই দুই পরিবাহকে সমান পরিমাণ এবং বিপরীতধর্মী চার্জ বা আধান থাকবে। এখন এই মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে এটার মধ্যে আমাদের শক্তিটা সঞ্চিত হবে। তাহলে ক্যাপাসিটর কি কাজে ব্যবহার করা হয়? অ্যানালগ ফিল্টার তৈরি করতে, যেমন রেডিওতে ব্যবহার করা হয়। ফিল্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রিক সিগন্যাল যেটা, সেখানে অনেক বিভিন্ন ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকতে পারে। তো যেরকম বাসায় আমরা যেটা ইলেকট্রিসিটি ইউজ করি, আমেরিকাতে এটা 60 হার্টজ, এবং ইউরোপিয়ান স্টাইলে অথবা বাংলাদেশে এটাকে 50 হার্টসের ইলেকট্রিসিটি 120 ভোল্টে বাসায় ইউজ করা হয়। কিন্তু যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল অন্য রকমের ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন হয়, যেমন ধরেন রেডিওতে গান শুনলে, তখন সেটার মধ্যে অনেক বিভিন্ন ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকে। তো এই ফিল্টার হচ্ছে নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সিকে ছেকে যদি আমরা আলাদা করতে চাই তখন এই অ্যানালগ ফিল্টার ব্যবহার করা হয়, এবং অ্যানালগ ফিল্টার হচ্ছে হার্ডওয়্যার দিয়ে তৈরি। ডিজিটাল ফিল্টার হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়। তারপরে আমরা আগে আলোচনা করেছি যে ভোল্টেজের সার্জ কমাতে ক্যাপাসিটরকে ব্যবহার করা যেতে পারে, কারণ হচ্ছে যে সে হঠাৎ ভোল্টেজের পরিবর্তনে বাধা দেয়। তো পাওয়ার ফ্যাক্টর কারেকশনে ক্যাপাসিটরকে ব্যবহার করা হয়। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে একটা সংখ্যা যার মান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে হতে পারে। তো পাওয়ার ফ্যাক্টরের মান যদি 0-র কাছাকাছি হয় তাহলে অনেক বেশি সিস্টেম লস থাকবে, এবং পাওয়ার ফ্যাক্টরের মান যদি 1 হয় তাহলে আমাদের যে ভোল্টেজ সোর্স আছে তার সম্পূর্ণ ব্যবহার হবে, বা আমরা তার সবচেয়ে বেশি ইউটিলিটি পাবো তার উপর কাছ থেকে। তো একটা ক্যাপাসিটর ব্যবহার করে আমরা যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমের
পাওয়ার ফ্যাক্টরকে 1 এর কাছাকাছি নিয়ে যেতে পারি। তো এই কারণে ইন্ডাস্ট্রিতে পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হয়। তো ক্যাপাসিটর কিভাবে কাজ করে এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা ফেরত যাই আমাদের সেই বিশ্বস্ত সার্কিট সিমুলেটর অ্যাপলেটের কাছে। তো এখানে আমি একটা সার্কিট তৈরি করেছি 10 ভোল্টের একটা ডিসি ব্যাটারি ব্যবহার করে, এবং এখানে একটা 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরকে একটা ডিসি ব্যাটারির সাথে আমি সংযুক্ত করেছি একটা 100 মিলি ওম রেজিস্টার দিয়ে। তাহলে এখন আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, তাহলে হচ্ছে যে যখন এই ভোল্টেজটা অ্যাপ্লাই করা হবে, তখন আমরা এতক্ষণ যেটা শুনেছি যে এই ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে যতক্ষণ না এর ভোল্টেজ 10 ভোল্টে পৌঁছায়। তাহলে আমরা নিচে এখানে ভোল্টেজ এবং ক্যাপাসিটরের ভোল্টেজ এবং কারেন্টকে গ্রাফ করব। তো এখানে সবুজ লাইনটা হবে ভোল্টেজ গ্রাফ এবং হলুদ লাইনটা হবে সার্কিটের মধ্যে দিয়ে মোট প্রবাহিত কারেন্টের গ্রাফ। তাহলে সার্কিটকে যদি পূর্ণ করা হয়, তখন দেখা যাবে যে প্রথম দিকে অনেক কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করে এবং আস্তে আস্তে কারেন্টের মান কমতে থাকে। এবং আমরা যদি গ্রাফের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রথমে অনেক কারেন্ট থেকে শুরু করে আস্তে আস্তে কারেন্ট প্রবাহ কমছে কমছে এবং শেষের দিকে গিয়ে প্রায় নাই হয়ে যায়। এবং ভোল্টেজের দিকে যদি তাকাই, তাহলে প্রথমে 0 থেকে শুরু করে আস্তে আস্তে ভোল্টেজ চার্জ হওয়া শুরু করে। চার্জ হতে হতে যখন 10 ভোল্টে পৌঁছায়, তখন চার্জ হওয়া থেমে যায়। এটার কারণটা কি, যে এখানে আমাদের কেন এখন আর এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে না? আমাদের যদি সেই পুরাতন ওমের সূত্রে আমরা ফেরত যাই, তাহলে এই রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে মনে করতে হবে আবারও সেই পুরাতন নিয়ম, যে এই রেজিস্টারের দুই পাশে যে ভোল্টেজের ডিফারেন্স, তার উপরে নির্ভর করে কারেন্ট প্রবাহিত হবে। তো আমার ব্যাটারিও যদি 10 ভোল্ট হয় এবং ক্যাপাসিটরও যদি 10 ভোল্ট হয়, তাহলে আমার এই দুই প্রান্তে ভোল্টেজের কোনো ডিফারেন্স নাই। তো সেহেতু আমার কারেন্ট প্রবাহিত হবে 0। তাহলে আমরা তো রেজিস্টারদের সিরিজে প্যারালালে নানাভাবে সংযুক্ত করে সার্কিট তৈরি করেছি। তাহলে কি আমরা ক্যাপাসিটরকেও এভাবে যোগ করে সার্কিট তৈরি করতে পারি? উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, ঠিক রেজিস্টারের মতো ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দুটোই সিরিজে অথবা প্যারালালে সাজানো যায়। কিন্তু ক্যাপাসিটরের ব্যাপারে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে যখন কতগুলি ক্যাপাসিটরকে সিরিজে সাজানো হয়, তখন তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করার যে সূত্র, সেটা হচ্ছে আমরা যেভাবে রেজিস্টারের রেজিস্ট্যান্স বের করেছিলাম তার ঠিক উল্টো। মানে হচ্ছে যে যখন সিরিজে যখন কতগুলি রেজিস্টার থাকে, তখন তাদেরকে আমরা সরাসরি যোগ করে দেই, কিন্তু যখন সিরিজে কতগুলি ক্যাপাসিটর থাকে, তখন তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের রেসিপ্রোকালের যোগফলের রেসিপ্রোকাল। এবং যখন কতগুলি ক্যাপাসিটর প্যারালালে থাকবে, তখন তাদেরকে আমরা সরাসরি যোগ করে দিব। তাহলে এটুকু মনে রাখলেই হবে যে ক্যাপাসিটর হচ্ছে রেজিস্টরের উল্টো। তাহলে ক্যাপাসিটরের পরে এবার আসি আমরা ইন্ডাক্টরে। ইন্ডাক্টর হচ্ছে ক্যাপাসিটরের মতোই একটি এলিমেন্ট, কিন্তু ইন্ডাক্টরের সাথে ক্যাপাসিটরের মূল তফাৎ হচ্ছে যে যদিও ইন্ডাক্টরও ব্যবহার করা হয় শক্তি সঞ্চয় করতে, কিন্তু ইন্ডাক্টরে শক্তিটা সঞ্চিত হয় ম্যাগনেটিক ফিল্ডে। এবং ক্যাপাসিটর যেরকম ভোল্টেজের হঠাৎ পরিবর্তনে বাধা দিয়েছিল, ইন্ডাক্টর কারেন্টের হঠাৎ পরিবর্তনে বাধা দেয়। তাহলে আমরা ইন্ডাক্টর কিভাবে তৈরি করি? ইন্ডাক্টর তৈরি করা হয় একটা পরিবাহককে পেঁচিয়ে একটা কয়েল তৈরি করার মাধ্যমে। কয়েল হচ্ছে মোটামুটি একটা স্প্রিং এর মতো। তো এই কয়েলের মাঝে যে অংশটা, এই অংশটাকে বলা হয় কোর। তো কোর তৈরি করা হয় বাতাস অথবা ফেরোম্যাগনেটিক অথবা ফেরিম্যাগনেটিক পদার্থ, যেরকম ম্যাগনেটাইট ব্যবহার করে। তো এই পেঁচানো কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন এই কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড
এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ব্যবহার করে শক্তি সঞ্চয় করা হয়। তো খুব সংক্ষেপে বলতে গেলে এটাই হচ্ছে ইন্ডাক্টরের গঠনের মূলনীতি। তাহলে ইন্ডাক্টর আমরা কেন ব্যবহার করি? তো ক্যাপাসিটরের সাথে সাথে ইন্ডাক্টরও অ্যানালগ ফিল্টার তৈরি করতে ব্যবহার করা হয়, এবং ট্রান্সফরমার বা ইন্ডাকশন মোটর এর মূল যে প্রিন্সিপাল এটা হচ্ছে ইন্ডাক্টরের উপরে বেস করে গঠন করা হয়। তো ট্রান্সফরমারের মধ্যেও এরকম প্যাঁচানো কয়েল থাকে, এবং ইন্ডাকশন মোটরের মধ্যেও এরকম প্যাঁচানো কয়েল থাকে। তো যেহেতু ইন্ডাক্টর কারেন্টের হঠাৎ বৃদ্ধিতে বাধা দেয়, সেহেতু কারেন্টের সার্জ কমাতে ইন্ডাক্টর ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে নয়েজ রিডাকশন, যেরকম আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, এটাকে একটা ফেরাইট বিট বলে। তো বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ইলেকট্রিক সিগন্যালের মধ্যে যে নয়েজ তৈরি হয়, সেই নয়েজকে ফিল্টার করার জন্য, এটা বেসিক্যালি একটা ফিল্টার, তো সেই নয়েজকে বাদ দেওয়ার জন্য বা নয়েজ রিডাকশনের জন্য ইন্ডাক্টর ব্যবহার করা হয়, এবং এছাড়া আরো নানা বিষয়ে ইন্ডাক্টর ব্যবহার করা হয়। তো আমরা আবারও ফেরত এসেছি আমাদের সেই বিশ্বস্ত সার্কিট অ্যাপ্লাইটে, এবং আবারও সেই 10 ভোল্ট ব্যাটারি ইউজ করে আমরা 10 মিলি হেনরি একটি ইন্ডাক্টরকে 100 মিলি ওহম রেজিস্টরের মাধ্যমে যুক্ত করে একটা সার্কিট উৎপন্ন করেছি। তাহলে এই সার্কিটকে পূর্ণ করা হলে আমরা একটু যদি এখানে এই গ্রাফের দিকে আবারও তাকাই, তাহলে আবারও আমরা মনে রাখি যে এখানে এই সবুজ লাইনটা হচ্ছে ভোল্টেজ, এবং হলুদ লাইনটা হচ্ছে সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্ট। তো যখন বর্তনী সম্পূর্ণ করা হয়, তখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে প্রথমে খুব আস্তে অল্প অল্প করে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো যত সময় যায় প্রবাহিত কারেন্টের পরিমাণ বাড়তে থাকে, এবং প্রথম দিকে ভোল্টেজ বেশি ছিল, কারণ হচ্ছে প্রথমে যখন কারেন্টকে বাধা দিতে হবে তখন এখানে যেহেতু 10 ভোল্ট, তো এখানেও 10 ভোল্ট থাকতে হবে। তো প্রথমে সে 10 ভোল্টই ছিল, কিন্তু আস্তে আস্তে সেই ভোল্টেজ কমতে থাকে এবং তার মধ্যে দিয়ে সে কারেন্ট প্রবাহিত করতে দেয়। এবং এই যে শেষ অবস্থায় বা স্টেডি স্টেটে যখন সে পৌঁছাবে, তখন এর মধ্যে দিয়ে আমাদের যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে আমরা বের করতে পারবো ওহমের সূত্র ব্যবহার করে। তখন এই ইন্ডাক্টরটা মোটামুটি একটা তারের মতোই হয়ে যাবে, যে আমরা তখন এটাকে পুরোপুরি ইগনোর করতে পারবো, এবং তখন এখান দিয়ে এই সার্কিটের মধ্যে দিয়ে প্রায় 100 অ্যাম্প কারেন্ট প্রবাহিত হবে। কারণ হচ্ছে যে আমাদের এখানে ভোল্টেজ হচ্ছে 10, এবং রেজিস্টার হচ্ছে 100 মিলি ওহম অথবা 0.1 ওহম। তাহলে আমাদের 10 কে 0.1 দিয়ে ভাগ করলে আমরা পাই 100। তাহলে সিরিজ ও প্যারালালের ক্ষেত্রে ইন্ডাক্টর কিভাবে আচরণ করে? ক্যাপাসিটর এবং রেজিস্টরের মতো ইন্ডাক্টরকেও সিরিজে এবং প্যারালালে সংযুক্ত করা যায়, এবং সিরিজে সংযুক্ত ইন্ডাক্টরের ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স বের করতে গেলে আমরা এটাকে রেজিস্টরের মতো করেই সবগুলোকে সমান একসাথে যোগ করে দিব, এবং প্যারালালে সংযুক্ত কতগুলো ইন্ডাক্টরের ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা প্যারালালে সংযুক্ত রেজিস্টরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেভাবে বের করেছিলাম সেভাবে বের করব। তাহলে অন্যভাবে বলতে গেলে যে সিরিজ এবং প্যারালালে সংযুক্ত ইন্ডাক্টরের ইকুইভ্যালেন্ট বের করার ক্ষেত্রে ইন্ডাক্টর এর সূত্রগুলো রেজিস্টরের মতোই। তো আজকে এই পর্যন্তই, এবং আগামী দিনে আমরা কিরচফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল নিয়ে আলোচনা করব। এবং কিরচফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল হচ্ছে জটিল সার্কিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এবং ভিডিওটি আমি চেষ্টা করব আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে। তো সবাইকে ধন্যবাদ। যদি আপনারা কেউ নিবন্ধন না করে থাকেন তাহলে আবারও অনুরোধ করছি যে দয়া করে নিবন্ধন করুন, তাহলে এই কোর্স সংক্রান্ত যে কোনো আপডেট আপনারা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন।
এবং এখন পর্যন্ত কোর্সটি কেমন লাগছে বা যদি কোনো ফিডব্যাক থাকে যদি মন্তব্যে জানান তাহলে খুবই উপকৃত হব। কোর্সের ম্যাটেরিয়াল কি বেশি এলিমেন্টারি নাকি, অথবা বেশি তাড়াতাড়ি যাওয়া হচ্ছে নাকি, অথবা অন্য কিভাবে দিলে হেল্পফুল হতে পারে, যদি আপনারা কিছু ফিডব্যাক দেন তাহলে আমি চেষ্টা করব যে ভবিষ্যতে আম, এই লেকচারগুলিকে আরেকটু বেটার করতে, এবং চেষ্টা করব যেন লেকচারগুলো আরেকটু হেল্পফুল হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।